শেষ দিকটা আমরা থাকতে থাকি মিলাই পারি। এটা লোকালি আমাদের মানে খুব ভালো লাগছে আমরা মানে একটা অন্যভাবেও থেকে সার্ভিস থেকে করে যাওয়ার সময় একটা সম্ভাবনা আছে। সিদ্ধেশ্বর মন্দির আমার সঙ্গে যে অ্যাটাচ আছে 2009 থেকে 1 জানুয়ারি এসেছিলাম। আপনি সভাপতি পুরোপুরি ছিলেন, আমার তো তখন ট্রান্সমিশন ছিল ওই এরিয়াটা। ট্রান্সমিশন ছিল মোটামুটি ভালোই সঙ্গে নর্মাল জীবন এখন যেমন একা হয়ে যায় অ্যাটাচমেন্টটা একটু ভালোই ছিল এবং সার্ভিসগুলো যথেষ্ট অস্বীকার যেগুলো স্পেশাল মুহূর্ত যেমন একটা শাখা যে জায়গাটা সামঞ্জস্য সম্বন্ধে কোনো আইডিয়া হয়তো অনেকেই আইডিয়া নেই, কেমন সেই সিচুয়েশনে হয়তো যাওয়ার সুযোগ হয় না, আমরা সুযোগ পেয়েছি সেগুলো কিন্তু দারুণভাবে পাবো। ফাইবার রিকভার করা এক্সচেঞ্জ রিকভার করার কথা এভাবেই হচ্ছে আমার দুর্দান্ত যথেষ্ট খুবই পছন্দ থাকে টিল নাও লাস্ট ডে যেদিন থাকিয়ে ওই দিন অব্দি আর নর্মাল দিকে যেহেতু সমস্যা একটা পাওয়া দেখছে আমাদের বাড়িতে থেকে আসতে পারে টাইম অনুযায়ী যথেষ্ট চেষ্টা করতে যেখানে দরকার ছিল আসা কিন্তু একটা ভিডিও একটা এক্সপেরিয়েন্স করা হবে উনি যথেষ্ট চেষ্টা আমি আমার কাজে যথেষ্ট হয়তো কাজের থাকলে অনুষ্ঠানে আসবে তাও একটা পাঠক হ্যাঁ ঠিক আছে এইগুলো যে আমাকে সঙ্গীত থাকবে আমি এবং লাস্ট ডে অবধি আপনি ইয়ে গেছেন এটা নর্মালি একটা পারমানেন্ট মানে পোস্ট অ্যাকচুয়ালি হিসেবে আপনাকে এক্সচেঞ্জ আপনাকে পারমানেন্ট অ্যাজ পার মি মেয়েরা সার্ভিসের একটি সেই ধরনের নর্মালি সিস্টেমে যখন যখন প্রবলেম হচ্ছে আমি সত্যি পাবো সেই রিকভার করার জন্য যেটা করা দরকার ছিল তো আমি আশা করবো না জানতে চাই। আর আরেকটা কথা আপনি রিটার্নিং লাইফের পর এগুলো কোনো ন্যাশনালাইজ ব্যাংক বা কোনো জায়গায় রাখলে যেটা আপনাকে সেফ আমি অবাক হয়ে আজকাল আপনাদের অনেক ভাষার মধ্যে অনেকে বলবে আমি 14% রিটার্ন করবো হ্যাঁ দরকার নেই অল্প হলেও সেটা কল্যাণদাকে মেনলি ট্রান্সমিশন জন্য প্রথম 2009 সাল থেকে মানে কামারপুকুর বিটিএস তো কোথায় কেউ আছে তারপর ওখানে ম্যান পাওয়ার প্রবলেমের জন্য কামারপুকুর এক্সচেঞ্জে নিয়ে আসা হলো যথেষ্ট মানে রেসপন্সিবিলিটি অনেক করে এবারে উনি যতটা পেরেছেন দিয়েছেন সার্ভিসের এটাই করে আমি যদি তুমি যেটা দিচ্ছে তার সাথে আমি এক্সপেক্ট করি আমার বোঝা উচিত আমি ওনার কাছে কত ঠিক আছে সেই জায়গায় উনি মানে কামারপুকুরের সঙ্গে ওনাকে যেভাবে বিক্রি দেওয়া হবে সেইভাবেই ওটা কারো প্রবলেম দিয়ে বাকিটা দিয়ে দেবেন সত্যি বলবেন যে আপনার অ্যাপ্লিকেশন দিয়েছে যেদিন থেকে আসছে ঠিক আছে
তো ওটা কোন ডেট অব্দি হয়েছে সেই হিসাবে তো আমাদের জানা থাকে ওরা কোনো থেকে পারে না ওরা এখন কিছু বিয়ে থেকে প্রফেসর সেইগুলো সমস্যা কারণ বলবেন ঠিক আছে সেই কাজটা ঠিকঠাক করে বলবেন ওরা যা পছন্দ যাকে আর ইন্টারমিডিয়েট পরে সবাই কাছে ইন্টারমিডিয়েট আসবে সেটাকে আপনাকে পজিটিভ করে নিতে হবে ঠিক আছে আর যদি পরে ইন্টারমিডিয়েট করে এবার আমাদের এই যে অবস্থাগুলো নিয়ে কথা বলতে মানে আমি আমার আসাম পর একটা সব ছাত্ররা আমার খুবই ভালো লাগছে তো সবল সিন্ধুরে যেমন সবল সিন্ধুরে আমার যদি সব ফ্রেন্ডরা দিয়ে থাকে কোনো প্রবলেম হতে পারে চিকিৎসা প্রায় তাকে কল করা হয় যথেষ্ট প্রোভাইড করতে না পড়ায় এখন মানে কিছু প্রবলেম হলে কিছুদিন আগে পর্যন্ত সব দোকান হয়ে যায় আমার কাছ থেকে ভালোই লেগেছে ক্লাস দিন পর্যন্ত ওনাকে যত ক্লাস কীভাবে অ্যারেঞ্জ হবে না হবে সব প্রবলেম বলে তিনি সেগুলো আমাকে বলেছেন আমি তো ওখানে তখন থাকি না আমার প্রথম থেকে তিনি আমার যেভাবে সাহায্য দেয় করেছেন যে কীভাবে বললাম সময় এরকম তিনি গেছেন 5.5 ছাত্র খুবই শুনে ভালো লাগলো যেখানে সেটা সত্যি দিয়েছেন বা দিয়েছেন খুব ভালোবাসে আমি চাইবো এটা খুব ভালো লাগে সুস্থ থাকে পরিমাণটা আমার উপরে আমাদের 9 years সময় ডিগ্রিটা তাতে আমরা আমাদের পদ্ধতি না করি ওনাকে কিন্তু যে কথাটা বলা হচ্ছে কিন্তু সেই কথাটা পালন করতে যে কাজ করলে তো উনি যেখানে থাকতেন একদিন অলমোস্ট দুদিন থাকতেন এই দুদিন থেকে ওনাটা থাকতে দেয়নি তো ওনার সার্ভিস শেষের দিকে এটা হলো এটা ঠিকঠাক 7 বছরটা কমপ্লিট করে যেতে পারতেন আসলে আপনাদের জন্য সেটা নিয়ে হলে তারও খুব ভালো হতো যাই হোক যা প্রবলেম চলছে সেটা তো আমরা সবকিছু হাতে নেই আমিও চাইবো ওনার সাহায্য শেষ করে ছিল 7 বছর হয়ে গেছে ভালো থাকছে সুস্থ আছে এবার এই বিষয়ে দুটো কথা বলবেন মাননীয় সভাপতি ওসি সাহেব, সাহেব, মারিগন্ডা সিনিয়র ব্যাংক সেক্রেটারি সন্তোষরাম এবং বিএসএন সিনিয়র ডিস্ট্রিক্টের অর্গানাইজিং সেক্রেটারি অর্গানাইজ আমাদের বিএসএন ইবিএম পেনশনার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাননীয় বিশ্বনাথ ঘোষ, এছাড়াও আমাদের যাদের আজকে অবসর যাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান কল্যাণদা সিদ্ধেশ্বর এবং উপস্থিত আপনারা সকলে আমরা জানি যেমন জন্ম মৃত্যু আছে তেমন চাকরিরও জয়েন আছে এবং রিটায়ার আছে এটা প্রত্যেকেই আমরা জানি কিন্তু আমাদের এই দপ্তরে চাকরি করে একজন সারা জীবন ক্যাজুয়াল থেকে রিটায়ার হচ্ছে আর একজন বেতন না নিয়ে একজন কন্ট্রাক্ট লেবার তার মনের কষ্ট পেটের খিদে নিয়ে আজ আমাদের দপ্তরে থাকবে এই হচ্ছে আমাদের দপ্তর খুব কষ্ট লাগে আমাদের হয়তো বর্তমানে এখন হয়তো কাজ কম অনেক হয়ে গেছে কিন্তু এই সিদ্ধেশ্বরটা যারা পুরনো আছে আমরা নিজে দেখেছি কিলোমিটারের পর কিলোমিটার টেবিল ফেলা অপটিক্যাল ফাইবার কেবল ফেলা সাহেবরা যা বলেছেন তারা শুনেছেন দীর্ঘদিন ধরে এক্সচেঞ্জের যে ল্যান্ডলাইন পরিষেবা তারা দিয়ে এসেছেন তাদের বয়সজনিত কারণে হয়তো অনেকেই পারছেন না বয়স সকলেরই হয় আমাদেরও তখন আমরা যখন দপ্তরে এসেছিলাম কারণ 22 কারণ 25 তখন আমাদের মধ্যে একটা এনার্জি ছিল আজকে সেই এনার্জি আমরা অনেকেই হারিয়েছি কিন্তু খুব কষ্টের সাথে বলছি যে আমরা এমন একটা দপ্তরে কাজ করলাম একজন ক্যাজুয়াল থেকে চলে গেল আর একজন বেতন না নিয়ে মানে আক্ষেপে
সেই ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেছে। তো যাই হোক, ওনাদের দুজনের শান্তি সমৃদ্ধি এবং ওনারা সুস্থ থাকুন। ওনারা পরিবার অনেক সময় দিয়েছেন এখানে, পরিবারের সাথে আরেকটু সময় কাটান এবং আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন। আমরা ইউনিয়নগত দিক দিয়ে এবং আমরা একজন আপনার কলিগ হিসেবে আপনারা যখনই ফোন করবেন, আপনাদের যে সকল সমস্যা আমরা সাধ্যমতো চেষ্টা করব সমাধান করার। আপনারাও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। তো যাই হোক, সিদ্ধেশ্বরদা কল্যাণদার সাথে আমি বেশি দিন কাজ করিনি, ওনার সাথে আমি ঠিক কোনো ব্যাপারটা আমি জানি না। সিদ্ধেশ্বরদার সাথে দীর্ঘদিন আমরাও 2001 থেকে 2025-24টা বছর একসাথে থেকেছি। সর্বোপরি ওর কাছে আমি 2 বছর একসাথে আমরা কাজও করেছি। কোনোদিনও মনে হয়নি যে মানুষটা খারাপ, কোনো কিছু বললে শোনে না, এরকম ধরনের না। উনি খুব সাদাসিধে মানুষ। যখনই যা হয়েছে, হয়তো কোনো কারণে হয়তো ভুলবশত কিছু বলেছি, উনি মনে কষ্ট পেয়েছেন। যাই হোক, যদি কোনোদিন কোনো ভুল অজান্তে করে থাকি, সিদ্ধা আপনি নিজ গুণে আপনি ক্ষমা করবেন, এইটুকু বলে আপনাদের দুজনের যাতে আপনারা ভালোভাবে থাকেন এই কামনা করে এখন এই অবসরগুলো নিয়ে বিচার কথা বলবে অরিন্দম। অন্ধকার আজকে একটা বেদনা ছিল সবাই কাছে, কিন্তু এই দিনটা আসবে একদিন আগে কারোর আসছে, একদিন তো পরে আসবে। কিন্তু সব থেকে বেদনার দিন পুলকেশদা বলে গেছে। কল্যাণদার যে অবস্থায়, সেই অবস্থাটা কিন্তু আমরা ভাবতে পারছি না যে কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে। যে আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, এখনো পর্যন্ত বেতন পাচ্ছি। কিন্তু কল্যাণদার বিগত কয় মাস বেতন হয়নি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা এখানে যারা আছি তারা অনুধাবন করছি। দুঃখ হোক, ক্ষোভ হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি কথা বলছিলাম অভিতার সাথে যে ওনার ইপিএফ এর কি পরিস্থিতি, সিচুয়েশন কি। একটা শুনলাম যে আগস্ট মাসে ওনার রিটায়ারমেন্ট হওয়ার কথা ছিল, ইপিএফ এর পেনশন উনি আগস্ট মাসেই পাবেন। আমরা যদি ফর্মালিটি আগস্ট মাসে ওনার যে ডেট অফ বার্থ কমপ্লিট হচ্ছে, তার মানে আগস্ট থেকে প্রসেসিং যদি করি, আদারওয়াইজ ওটা সেপ্টেম্বর মাসে গিয়ে কমপ্লিট করা যেতে পারে। আমি বলবো ইউনিটে যারা থাকবেন দায়িত্ব নিয়ে কল্যাণদার কাজটা তড়িঘড়ি কিন্তু করবেন। এখন ইপিএফ এর পেনশন কিন্তু সর্বৈব সবটাই কিন্তু অনলাইন সিস্টেমে হচ্ছে। এই কটা দিন যাতে দেখে নেবেন ওনার ইপিএফ এর ইউএন নাম্বার দিয়ে কোনো ভুল আছে কিনা, নাম বাবার নাম ভুল আছে কিনা, ব্যাংক ডিটেল আপডেট করা আছে কিনা, মানে কেওয়াইসি আপডেট করা আছে, সেগুলো কিন্তু চেক করে দেবেন। যদি থাকে ঠিক, তাহলে কোনো অসুবিধা নেই। আর ওনার পেনশন যেটা আসবে সেটা হচ্ছে ইপিএফ এর আলাদা একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট আছে কি, ঠিক আছে। আর সিদ্ধেশ্বরদার জায়গায় দাঁড়িয়ে বলি, সাংগঠনিকগতভাবে সিদ্ধেশ্বরদাকে আমি যখন চাপাডাঙ্গার অন্তর্ভুক্ত ছিল তখন চাপাডাঙ্গায় মিটিং করতে আসলে দেখা হতো, কলকাতার মিটিং করতে আসলে দেখতে পেতাম, কথা হতো। তো এই দিনটা কিন্তু সবাইই বেদনার জায়গা, এখানেতে আমাদের কিছু করার নেই, আটকে রাখার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। শুধু একটাই কামনা করি যাতে ওনারা পরবর্তী জীবনে সুখে থাকুন, সুস্থ থাকুন। আর অসুবিধা হলে সংগঠন আছে, আধিকারিকরা আছেন, এখানে সমস্ত সহকর্মীরা আছেন, যেখানে যেরকম অবস্থায় আপনাদের অসুবিধা হবে আপনার কাছের যে মানুষ তাকে ফোন করে ডেকে নেবেন, অবশ্যই তারা আপনার সহযোগিতায় এগিয়ে আসবে, আমরাও সঙ্গে পাবো। এবার এই বিষয়ে বিচার কথা বলবেন বিশুদা। মাননীয় সভাপতি প্রিন্সিপাল স্যার, মাননীয় শিক্ষক স্যার এবং অভিভাবক,
সেক্রেটারি, ডিস্ট্রিক্টের প্রতিনিধি এবং আরামবাগের ভাইরা 2023-এর 31শে মে আমারও রিটায়ার্ড হয়েছে। খুবই বেদনাদায়ক দিন আজকে। মানে একটা জায়গায় 20-22 বছর থাকার পর যখনই ওই জায়গাটা থেকে সরে আসছি, মনে হয় যাবে যে কি আমি একটা হারিয়ে ফেললাম। বাস্তব কিন্তু মানে আমার জীবনে ঘটেছে, আমি তো নিজে অনুভব করছি এখনো। তবে এই একটা জিনিস কি, যে আমাকে সংগঠন আমার ব্রাঞ্চে রেখেছে এবং আমার নতুন একটা সংগঠন তৈরি করেছে, ঊর্ধ্বতন নেতৃত্ব, ইন্ডিয়ান পেনশনার একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। সেই জন্যই আমার এত সবার সঙ্গে এখনও পরিচিতি বা সম্পর্ক ভালো এবং আসা যাওয়া। যাই হোক, আজকের দিনটা একটা অনুষ্ঠানের মধ্যে হচ্ছে, কিন্তু 30 তারিখে ওনারা দুজনেই মানে সিদ্ধেশ্বর 30 তারিখে রিটায়ার করেছে, আর কল্যাণ দত্ত ব্যাপারটা আমি শুনলাম পুরোটাই। তা যাই হোক, সিদ্ধেশ্বর আমার ইপিএফ পেনশনের যে মেম্বারশিপ, উনি আজকে ফর্ম ফিল আপ করে উনি 110 টাকা জমা দিয়েছেন। এবং সৌভাগ্য বলি একটা কথা, যে যারা যারা রিটায়ার করেছে তুমি এই ব্যাপারটা একটু দেখবেন, ওরা একটা ফর্ম দিয়ে গেলেন। ওনাদের অবসর জীবন খুব সুন্দর মধুময় করে হয়ে কাটুক, এটুকুই চাইব। এবং আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করা দরকার এনি টাইম পাবে। বাকি কল্যাণদার জন্য তো আমাদের বলেই গেল যে আমার ব্রাঞ্চ সেক্রেটারি আছে, ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা আছে। চাকরির শেষ দিন বোধহয় 31শে আগস্ট, সেই হিসেবেই উনি ওনার জাজির ফর্ম আছে, জাজির ফিল আপ করার ব্যাপার থাকবে ইপিএফ দপ্তরে। এসডি সাহেবও আছে, যদি ওনাদের ফরওয়ার্ডিং করে চিঠিফিটি করতে হয় সেই হিসেবেই একটু সহযোগিতা প্রত্যেকেই করবেন। এটুকু বলে আমাদের অবসর জীবন সুখের শান্তিতে মধুময় হয়ে উঠুক, এটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। এবার দুজন কথা বলতে আজকে সভার সভাপতি মণ্ডলী, আমার এমপি সাহেব, জেপি সাহেব, আমার সাথী কংগ্রেস, সকলকে আমার এবং হুগলি ব্রাঞ্চের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম। আজকের দিনটা কিন্তু পুরো আলাদা, কারণ আজকের দিনটা হচ্ছে 60 বছর চাকরি করলে এটা হচ্ছে কালের যুগ, কেউ খণ্ডন করতে পারবে না। সকলকে এক এক করে যাদের 60 বছর বয়স হয়ে যাবে তাদের কিন্তু রিটায়ার হতে হবে। সেই দিনটা কিন্তু আমাদের আজকে একজন ক্যাজুয়াল ভাইয়ের সিদ্ধেশ্বরকার দিন এসেছে, উপরন্তু আর একটা কন্ট্রাকচুয়াল ভাইয়ের, যে তার এখনো পর্যন্ত চাকরি থাকা সত্ত্বেও সব থেকে দুঃখ লাগছে আমার অন্তত, বা আপনাদেরও লাগছে মনে হয়, বিনা মাইনেতে তাকে কিন্তু বিএসএনএলের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুপাতে কিন্তু সে সাহেবের কাছে এখন এসে শুনলাম যে চিঠি দিয়ে দিয়েছে যে আমি আর চাকরি করব আর পাস করতে হবে। তাদের কিন্তু এখন টেন্ডার আমরা কিন্তু করতে পারিনি, টেন্ডার করতে পারি। গত সপ্তাহে একটা মিটিং করেছি, কী কারণে টেন্ডারটা হয় না সেটা আপনারা উপলব্ধি করেছেন। আমি সেদিন কিন্তু বক্তব্যে বলেছি, সেই বক্তব্যটা আমি আবার রিপিট করতে চাইছি না। আমি কিন্তু কল্যাণদাকে এই আরামবাগ আমার কিন্তু যতদিন আমি ব্রাঞ্চ সেক্রেটারি দায়িত্ব নিয়েছি বহুবার এসেছি, ওনাকে কিন্তু মিটিংয়ে দেখতে পেয়েছি। সব থেকে আমার এটাই দুঃখ লাগছে, তাকে কিন্তু আমরা আজকে বিনা পয়সা তাকে কিন্তু রিটায়ারমেন্ট তাকে আজকে নিতে অবসর নিয়ে নিচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি তার 60 বছর পূর্ণ হোক, কন্ট্রাক্টর সাথে আমরা কথা বলবো, যা যা প্রাপ্য অবশ্যই আমরা পাইয়ে দেবো, এইটুকু আমি কথা দিয়ে যাচ্ছি।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিদ্ধেশ্বর দা, উনি আমাদের ক্যাজুয়াল মজদুর ইউনিয়নে একটা অন্তর্ভুক্ত ছিল। আজ থেকে কিন্তু ইপিএফ অ্যাসোসিয়েশন পেনশনের কিন্তু মেম্বার হয়ে গেল। ঝান্ডা কিন্তু একটাই, ঝান্ডা হচ্ছে লাল ঝান্ডা। সে বিএসএনএল এমপ্লয়ি ইউনিয়নই বলুন, বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নই বলুন, বা ইপিএফ অ্যাসোসিয়েশন পেনশনারই বলুন, ঝান্ডা কিন্তু এক, কিন্তু পার্টটা আলাদা। বিএসএনএল এমপ্লয়ি ইউনিয়নে যেমন হচ্ছে আইডিপিও রিটায়ারমেন্টের একটা নাম, আমাদের কিন্তু এটা হচ্ছে রিটায়ারমেন্টের ক্যাজুয়াল রিটায়ারমেন্টের নাম হচ্ছে ইপিএফ অ্যাসোসিয়েশন পেনশন। এইটা হচ্ছে আমাদের সঙ্গে খারাপ। আমরা এখন সিদ্ধেশ্বরের মোটামুটি সিদ্ধেশ্বর তার গ্র্যাচুইটি ফর্ম ফিল আপ করে দিয়েছি। আমি কাল পরশু 3 দিনই কলকাতা যাব, চেষ্টা করবো আজকে ঘরে বসে আমরা ফিল আপ করে নিয়ে, আমি চেষ্টা করছি কালকে নাহলে পরশুর মধ্যে জমা দিয়ে দেবো অন্তত গ্র্যাচুইটি। সেই গ্র্যাচুইটি ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আমরা ডেস্কটপে জমা দিয়ে অবশ্যই অফিস কপি দিয়ে সাইড লিখে পাঠিয়েছি, আমরা এখানে পাঠিয়ে দেবো যারও হাতকে মারফত দিয়ে, সেটা কোনো অসুবিধা হবে না। কিন্তু ডিপার্টমেন্টের খেলা কিন্তু অন্য ধরনের, এটা বলতে কিন্তু কষ্ট নেই। আজকে আমাদের আধিকারিক সাহেব আছে, ওনাও শুনুন। জিএম এর ঘরে যখন ঢুকছি আমরা কিন্তু বলছি গ্র্যাচুইটি আমরা পাচ্ছি না। জিএম পরিষ্কার হেসে মুখে বলছে যে আমাদের জিএম ম্যাডাম বলছে কেন গ্র্যাচুইটি ফেলে রাখছে কেন, ঠিক আছে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা ফর্মালিটি দেখিয়ে দিল, হ্যাঁ ফোন করে দিল, যা গ্র্যাচুইটি আছে সব ছেড়ে দাও। আজকে 4 মাস হলো এখন পর্যন্ত গ্র্যাচুইটি 6 জনের জমা দিয়েছে হুগলি থেকে, এবং ক্যালকাটা এসএসএ বলি, ক্যালকাটা এসএসএর মধ্যে 6 জনের জমা পড়েছে। এ মাসও একজনেরও কিন্তু এখন পর্যন্ত গ্র্যাচুইটি বেরোলো। এখন ওনারা কি হিসেব করতে ব্যস্ত, এখনো হিসেব হচ্ছে না। 4 মাসে এখন হিসেব হচ্ছে না যে একটা গ্র্যাজুয়েট ছেলে সামান্য পয়সা মাইনে পেয়ে তাদের গ্র্যাচুইটি পেলে কিছু একটা শুরু হয়, সেইটা কিন্তু এখন পর্যন্ত জিএম ম্যাডাম এখন করে উঠতে পারছে। কিন্তু এদিকে আমরা গেলে ফর্মালিটি দেখাচ্ছে যে আজ আমি সাহেবকে বলে দিচ্ছি ওনার সাথে কথা বলুন, কথা বলার পরিপ্রেক্ষিতে গ্র্যাচুইটি যেন যে মাসে জমা দেবে সেই মাসে যেন গ্র্যাচুইটি পেয়ে যায়। জিএম এর খেলা কিন্তু আলাদা হবে। এই জিএম এর ম্যাডামের যা একটা মতিচ্ছন্ন বিএসএনএলকে একটা শেষ পর্যায়ে ফেলে দিতে চলেছে। কন্ট্রাকচুয়াল চুয়ালদের যে আমাদের যে এসএলএ যারা কাজ করছে তারা কিন্তু এখন পর্যন্ত আমরা টেন্ডার করতে পারিনি। এই পরিপ্রেক্ষিতে আমরা যখন আবার পুনরায় একটা 3 থেকে 5 তারিখ অবধি লাগাতার একটা ধর্ণা বিক্ষোভ করতে চেয়েছি, কালকে রিপোর্ট দিয়েছে জিএম ম্যাডাম হাওড়া হুগলির যে এজিএম আছে তাদের সাথে হুগলিগতভাবে আপনারা আলোচনা করুন যে আরামবাগের যে ক্যাজুয়াল এই এসএলএ যে ছেলে আছে 7-8টা টোটাল আমাদের হচ্ছে ক্যালকাটা এসএসএ হচ্ছে আমাদের মেম্বার 15টা, আমি অন্তত এজিএম এর সাথে আলোচনা করব। এজিএম ডেট দিয়েছে কালকে 11টা দেবে, আবার কালকেই কিন্তু আমাদের কাল থেকে শুরু হবে জিএম এর কাছে লাগাতার প্রোগ্রাম। সাউথ দিকে আসছে কালকে হুগলিগতভাবে আমাদের 4 তারিখ, আপনারা অবশ্যই যাবেন। আমি আপনাদের ইউনিট সেক্রেটারি সন্তুদাকে বলে দিয়েছি কতজন মেম্বার যেতে হবে কমপ্লিট, কারণ আমারই মেম্বার হচ্ছে কন্ট্রাকচুয়াল। আজকে ওর আঘাত লাগা কিন্তু আজকে যদি ওকে বসাতে পারে কিন্তু ক্যাজুয়াল ছেলেদের 2 মাস পরে আর কিন্তু পাবেন না। জিএম কিন্তু এই ধরনের একটা মতিচ্ছন্ন নিয়ে খেলতে চলেছে। আমরা কিন্তু কাল থেকে সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়েছি, ডিস্ট্রিক্টগতভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। 3, 4, 5 জিএমকে আমরা লিখিত জমা দিয়েছি যে আপনার কোনো কথার দাম নাই। উপরন্তু ক্যাজুয়াল এসএলএ যারা চাকরি করছে কন্ট্রাকচুয়ালদের টেন্ডার হওয়া সত্ত্বেও আপনারা টেন্ডার করতে পারছেন না, বৈষম্য দেখা যাচ্ছে। কলকাতায় যারা আছে তারা এখানে বলছে 12,000 টাকা মাইনে দেবো, বাইরে আধার কার্ডে দেবো 6,000। ইউনিয়ন কিন্তু এটা মেনে নিতে চায়নি। মাইনে 5,000 হলে সবাই পাবে 5,000, আর মাইনে যদি 10,000 হয় 10,000ই পাবে সবাই। আমরা কিন্তু গার্লঝান্ডা ইউনিয়ন কিন্তু মেনে নিতে পারিনি। সেই জন্যই কিন্তু আমরা 3, 4, 5 আপনারা অবশ্যই যাবেন। কালকেও যদি কেউ যেতে পারেন চলুন, এজিএম এর সঙ্গে আমরা মিটিং করব 11টা থেকে। সেই মিটিংয়ে কিছু একটা যদি পরিস্থিতি হয় দেখা যাক কতটা কি আমরা করতে পারি। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি এরকম করে একতা হয়ে বসি আমরা কিন্তু জয় আনতেই পারব। সর্বশেষ বলি, 2 জনের যে আজকে রিটায়ারমেন্ট, সেই রিটায়ারমেন্টে তাদের বাকি জীবনটা সুস্থ এবং ভালোভাবে কাটুক পরিবারকে নিয়ে, এইটুকু কথা বলে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ।
সময় বিএসএনএলের সিসিতে কাজ করেছি। ওই স্মার্ট বিটিএস যখন শুরু হয় তখন বাবু দত্ত তখন আমাদের তখন আমাদের কন্ট্রাক্ট লেবারও আসে না, তখন আমরা তখন থেকে কল্যাণদার সাথে আমার সম্পর্ক। তো ভুলভ্রান্তি আমরা যা করেছি বা যা হয়েছে সেগুলো আলাদা জায়গা। ডিউটিগতভাবে বলতে গেলে বিএসএনএলকে কল্যাণদা অনেক কিছু দিয়েছে, সেই পরিমাণ কিন্তু সে পারিশ্রমিক পায়নি। যা দিয়েছে সেই পরিমাণ পারিশ্রমিক সে পায়নি। এটা বলতে বাধা নেই যে সত্যিকারের কথা, কল্যাণদাকে যেখানে বসে থাকতে বলেছি সেখানেই বসে রয়েছে। শশীদা ওকে বলেছে যে তুমি ওখানটায় বসো আর এই সিগন্যালটা দেখবে। ও বসেই আছে। 7:30টার সময় আমাকে ফোন করে বলছে, এই অভি শশীদা কই রে? সে যে আমাকে বসে রেখে গেল, সে অফিসে গিয়ে বোধ হয় ঘুমিয়ে পড়লো, কি এখনো বসে রয়েছি? আমাকে বললো দেখতে, আমি বসেই আছি। এটাও ভাবতে যাও এই ধরনের ওর মনে করি যদি বস করে রাখা হতো বসেই থাকতো। বাস্তব একদম, মানে শশীদাকে বলেছে যে এটা একটু খেয়াল করে দেখবে তো বললাম না, আর যদি দিন হয় তখন আমরা বলবো। শশীদা দেখতে হচ্ছে না, আমার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, আমি মাঝে গোঘাটে আছি, আমার সঙ্গে কাজ হয়েছে, হয়ে শশীদা আপনার চলে গেছে, ও বসেই আছে। 7:30 পৌনে 8টার সময় আমাকে ফোন করে বলছে, এই শশীদা তো এখনো বেশ দিন আমার কাছ থেকে। আমি বেশ অফিসে গিয়ে বোধহয় ঘুমিয়ে পড়লাম, দেখা যাক দিয়ে আমার ওপর পক্ষে ঘর পাঠিয়ে দিচ্ছি। মানে এই টাইপের ওকে তখন রাস্তায় কাজ করতে যেত, রাস্তাতে যেখানে বলতো যে কোনো না এখানে কেউ বেরোতে পারে, খেয়াল রেখো, ও সেই তাকিয়ে এমনি করে তাকিয়েই রয়ে গেছে, ওইভাবেই দেখে রেখে যাচ্ছে। মানে এই আগ্রহটা ওর মধ্যে ছিল, আজ বলে নয়, কিন্তু প্রথম থেকেই কাজ করেছে, এটা অস্বীকার করে না হবে, কিন্তু সেই পরিমাণ পয়সাও পায়। যাই হোক, সিদ্ধেশ্বরদার সাথেও আমি অনেকবার কাজ করেছি, আমাদের সঙ্গে গর্ত খুলেছে, আমাদের সঙ্গে এই কিছুদিন আগেও টেবিল কেটেছে ইয়েতে রাজাটির ইয়েতে, ওইখানে ও গর্ত খুলেছে এই কদিন আগে, মানে কোনো মানে কত হবে মাসখানেক আগে বোধ হয়, ও তখন আমার সঙ্গে গর্ত খুলেছে, মিথ্যে কথা বলে লাভ নেই, করেছে। যাই হোক, ওনাদের পরবর্তী জীবন সুখের কাটুক, শান্তিময় কাটুক, যেমন নীরব কাটুক, এইটুকু কথা আমি বলবো, এই বলে আমি আমার দেখুন, এই যে অবসর গ্রহণ, এটা তো নীতি-নিয়ম, এটা তো হয়। তো এখন আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে যে এদের যেন রিটায়ারমেন্টের যে জীবন সেটা সুখের হয়, সবাই সুখী থাকুক। এখন আমাদের যে সিদ্ধেশ্বরদা কাস্টমার চলে যায়, কতক্ষণ বলবে হয়ে যায়, কাস্টমার এসে বলে দেখে অনেকক্ষণ টাইম লাগে, ওরা বলবে এখন নাকি। হ্যাঁ, এইখানে ধরো ধরো, দেখো তুমি ধরো না, আমি ছেড়ে নিয়ে আসছি, আমি যাবো ছাড়তে হবে, লোকটাকে বলে দিচ্ছে একটু 5 মিনিট বসতে, আবার কেউ বলতে হবে। বাবুদা নেই, এই নিচে বসে বসে বসে
আজ একটি বিশেষ দিন আমাদের ইউনিয়নে আমার কথা ভেবে আমার একটা সম্বর্ধনা দায়িত্ব এই ডিপার্টমেন্টে কাজ করেছি এবং কাজ করতে এসে আমি শারীরিকভাবে আহত হয়েছি। আমার শরীরের বিভিন্ন কষ্ট এবং আমার সহকর্মীরা আমাকে সাহায্য যেভাবে পেরেছে ইউনিয়নগতভাবে হোক আর ছেলেরা সবাই সাহায্য। আমি জীবনে বহু রকম কাজ করেছি। আমি বলতে পারি কি, ধরুন আমি মিশন স্কুলে পাস করে আমি টেকনিক্যালের জুনিয়র ডিপ্লোমা পাস করে আমাদের অবস্থা খুব খারাপ ছিল। তারপর বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার সঙ্গে থেকে তার তখন আমি ফুটবল খেলতাম, আমি গোলকিপার খেলতাম আমার এবং হাই জাম্প দিতাম, কম্পিটিশনে সেকেন্ড হয়েছিলাম। তারপর ছবি গেট করিয়ে এই ছবি দেখি বহুবার টিউশন করেছি বহুবার। তারপর ওই সমস্যাকে টেলিফোন বুক করার জন্য পারমিশন দিচ্ছি। প্রথম যখন টেলিফোন বুক করে আমরা ক্লাব একটা করছি, ক্লাব আর বছর দুটো চলেছে। তারপরে ভাড়া উঠে গেল হয়ে গেছে ডিবিটি গেল। তারপরে মন এসেছে। সব থেকে আমার স্মরণীয় একটা ঘটনা, আমার থেকে রামকৃষ্ণদেবের জন্মদিনের প্রসেশন গেল, সেখানে কিন্তু মহান এসে সবাই হাতি নিয়ে আমি মনে আলোচনা বললাম একটা কাজ মাথায় সঙ্গে সকালে আলোচনা চিন্তা করছি ঠিক আছে। ভোরবেলা দেখি ব্রাহ্মণ হাতি নিয়ে ওই মাঠে যেখানে টাওয়ার আছে আমাদের, ওই রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো যেমন নর্মাল আলপনা দিয়ে তুলি নিয়ে গেছি, রঙ নিয়ে গেছি, নিজের হাতটা সামনে এত বড় আর মাঝে মাঝে এত সুন্দর বড় মুহূর্তে ভয় লেগে যাচ্ছে। মাউথ আছে সঙ্গে আমি চুলটা যে দিচ্ছি দেখছি যে লোমগুলো সাধারণ লোমের সবুজ আগের মতো পুরো আটকে যাচ্ছে চুল, আমি কী করে দিয়েছি। যাই হোক চক দিয়ে প্রথমে স্কেচ করে দিলাম, তারপর অয়েল পেন্টের যে ব্রাশ হয় ওইটা ব্রাশ দিয়ে চুল, মানে এটা আমার জীবনে একটা বিরাট বেলুর মঠে যে স্বামী বিবেকানন্দ সীতাবত ধর্মসভায় যে গেছিলেন টিকা করতে, তার কত বছর ধরে বেলুর মঠে প্রায় 81-50-তে বেলুর মঠের সম্মেলন যুব সংসদ, আমি তাকে সারা ভারতবর্ষ সারা পৃথিবী ছবি
বেরিয়ে একসঙ্গে বলো আমরা আমি সেটার কথা বলেছিলেন যে ব্যায়াম ছিল যাই হোক আমার জীবনের অভিজ্ঞতার কথা বললাম আর কি। আমি অনেক কর্ম করেছি এসে আমাদের বাড়ির সামনে রামকৃষ্ণদেবের কামারপুরে যে বাল্য বিলাস করা যে কামারপুরে বেড়াতে আসে মন্দিরটা বাদ আমাদের বাড়ির সামনে রয়েছে পাইন বাড়ি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে শিখিয়ে শিবরাত্রি দিন যাত্রা করেছিল। অভিনয় করতে করতে তিনি নিজেই শিব হয়ে গেছে। আর এই আমাদের বাড়িতে ঠাকুর রামায়ণ মহাভারত পাঠ করে মন্দির ওই জায়গাটা আমার পুকুরের বাল্যবিলাস প্রচুর এই যে বেড়াতে যায় দেখতে এখন ওখানে ওই একটা বেল গাছ আছে ওই পূর্ণিমা পুজো হয়। আমি মনে মনে চিন্তা করলাম যে এখানে কিছু করতে হবে লোকে আসছে কিন্তু না একটা বেল গাছ কি দেখবে ওই যে ঠাকুর শিখে যাত্রা করেছিল এটা আমার মনের মধ্যে রয়েছে। আমি কিনে লিখে ওখানে একটা দিয়ে দিচ্ছিলাম 3খানা পাঠিয়েছিলাম তখন আমি ওই জিতেতে পাঠিয়ে আমার কাছে গেছে বাড়িতে তো ওখানে ফ্যামিলি বাড়ি থেকে এসেছিল সমস্যা আমাদের বাড়িতে আলোচনা করলাম যে সমস্যা যদি ঝামেলা আছে তখন কি নিয়মের কোনো আইনে ফেলে দেবে ফ্যামিলিগত হয়ে যাবে। সেই ভদ্রলোক নাট্য মঞ্চ তখনকার দিনে প্রায় 2.5 লক্ষ করে গেছে। আচ্ছা শিবরাত্রিতে পুজো হয়েছে এক ভদ্রলোক ওই রাত্রিবেলা পুজো দেখছে এবারে ড্রাইভারটা নিচে দাঁড়িয়ে আমাদের মন্দিরের নিচে তাকে বোঝালো যাই হোক বাবু নামার পর বাবু বললো এরকম করে চলে আসে। পরের দিন ভোরবেলায় এলো এসে দেখি ঠাকুরের মোবাইলে নট বেঙ্গলির যে সমস্ত চ্যানেল সেগুলো শুনছে আর তুলতে গল্প সেই ভদ্রলোক বললো যে ফোন নাম্বারটা দিলাম হ্যাঁ উনি বললেন যে আপনারা যেরকম মুক্তি চাইছেন এটা পাঠান ফোন করে আমি আসতে পারি 10-11 বছর বয়সের ছেলে এতে পাঠাবো আমরা যে দিতে পারবো 42 দিন বাদে টাকা সময় করে রায়ের সঙ্গে মূর্তি তৈরি করে নিয়ে তারা বলুন যে সেটা আমাদের বলতে হবে না মঠ আছে মঠের সঙ্গে কথা বললাম মানে এইটাতে আমি খুব আনন্দ করতে পারি না পারি আমরা চলে যাবো সারাদিন। আর কি বলবো আমার অভিজ্ঞতার কথা শুনলাম আর আমার ইউনিয়নের দেখবেন আমার বা